Hello my dear students, how are you all? I think all of you are very well and safe by the grace of the Almighty Allah. I, Muhammad Salahuddin, lecturer, Department of English, Milestone College, welcoming you to Milestone College on behalf of Milestone family. Today I can assure you that you have chosen the right institution to fulfill your dream, because you know Milestone College is one of the prominent colleges of our country. Dear students, I again welcome you my today's lecture on Unit 1, Lesson 1 from your English for Today book. You see, Lesson 1, the title of this lesson, Unforgettable History, the Unforgettable History. This title bears the historical 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. The students, তোমরা জানো বঙ্গবন্ধুর এই ভাষণটিকে ইউনেস্কো তাদের ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে 2017 সালে। তাহলে চলো আজকে আমাদের এই ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি এর এই অধ্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের উপর আজকের এই প্যাসেজটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখে থাকবে যে এই বঙ্গবন্ধুর এই 7 মার্চের ভাষণটি একটি লম্বা একটি ভাষণ, সো এটা একটা ক্লাসে শেষ করা সম্ভব না, তাই আমরা এই ভাষণটিকে দুটো ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম লেকচারে তোমরা দেখতে পাচ্ছ আমি পার্ট 1 মাই ব্রাদার্স আই স্ট্যান্ড থেকে শুরু করে দ্য বেঙ্গলি পিপল পর্যন্ত আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমি আমার লেকচারটিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে থাকবে ভোকাবুলারি। যেহেতু আমাদের ভোকাবুলারি যদি আমরা ভালো করে না জানি, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড পার্ট কম্প্রিহেনশন অফ দ্য প্যাসেজ, সেটা আমরা ভালো করে বুঝতে পারবো না। ওকে, আর দ্বিতীয় পার্টে থাকবে কম্প্রিহেনশন অফ দ্য প্যাসেজ। কম্প্রিহেন্ড মানে হলো ভালো করে বোঝা, ভালো করে উপলব্ধি করা। তো আমরা লেকচারের দ্বিতীয় পার্টে আমরা পুরো প্যাসেজটিকে বাংলা অর্থ সহ ভালো করে বোঝার চেষ্টা করব। আর আমার লেকচারের সর্বশেষ বা তৃতীয় পার্টে থাকবে এই প্যাসেজ রিলেটেড বোর্ড এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা এক্সাম্পল। ওকে, লেটস মুভ টু দ্য ফার্স্ট পার্ট। আমরা প্রথম অংশে চলে আসি। তোমরা যখন এই প্যাসেজটি পড়বে তখন দেখবে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এই প্যাসেজের মধ্যে রয়েছে, যেগুলোর মিনিং গুলো আগেই জানা খুব জরুরি। বোর্ডে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে করেছি, সেরকম কিছু ওয়ার্ড এখানে বাংলা অর্থ সহ লিখে দিয়েছি। চলো সেগুলো একটু আমরা পড়ে নিই। The first word is agony. The first word is agony. Agony শব্দের মানে হলো যন্ত্রণা। The second word is assembly. Assembly মানে সভা। আর তৃতীয় ওয়ার্ড হলো assume. Assume মানে কোন দায়িত্বভার গ্রহণ করা। এরপরে শব্দটি হলো awash. awash হলো রঞ্জিত, কোন রঙে রঞ্জিত, এখানে রক্তে রঞ্জিত। কনস্টিটিউশন শব্দের অর্থ হলো সংবিধান। কোপ উইথ মানে কোন অবস্থার সাথে পেরে ওঠা, কোনো কিছুর সঙ্গে পেরে ওঠা। ক্রিমজন শব্দের অর্থ হলো টকটকে লাল। ড্রাফট মানে হলো কোন কিছুর খসড়া। এনস্লেভ, স্লেভ থেকে এনস্লেভ মানে কাউকে কৃতদাস বানিয়ে রাখা। তারপর ইম্পোর্টের সাধারণ অর্থ আমরা জানি আমদানি করা, কিন্তু এই প্যাসেজে আরেকটা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। ইম্পোর্ট শব্দের মানে হলো নিহিতার্থ, কোনো কিছুর অন্তর্নিহিত অর্থ। এরপরে যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ ইনফ্লিক্টেড মানে কোনো কিছু আরোপ করে দেয়া, জোর করে চাপিয়ে দেয়া। তারপরে শব্দটি দেখতে পাচ্ছ ওভারফ্লোয়িং মানে উপচে পড়া। তারপরে রিস্টোর মানে পুনরুদ্ধার করা। তারপরে ভিক্টরস মানে বিজয়ী। তারপরে শব্দটি ডিসলভ মানে অদৃশ্য হয়ে যাওয়া। তারপরে শব্দটি হলো ডাউন ট্রোডেন শব্দের মানে হলো পদদলিত হওয়া।
তারপর শব্দটি হলো প্রসিডিং। প্রসিডিং শব্দের অর্থ হলো কর্মপন্থা। তারপর শব্দটি হলো প্ররগ। প্ররগ মানে মুলতবি রাখা, স্থগিত রাখা। স্লটার হাউস, তারপরে শব্দটি হলো স্লটার হাউস। স্লটার হাউস শব্দের মানে হলো কসাইখানা। তারপরে শব্দটি হলো স্পন্টেনিয়াসলি, মানে হলো স্বতঃস্ফূর্ত ভাবে, মানে হলো আনন্দের সাথে। তারপর শব্দটি হলো রেজ। রেজ মানে দুর্দশাগ্রস্ত। স্টুডেন্টস, আমার লেকচারের প্রথম পর্বের এখানে সমাপ্তি। আমরা এখন দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে থাকবে প্যাসেজের বাংলা অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের লেকচারের দ্বিতীয় পার্টে, অর্থাৎ কম্প্রিহেনশন পার্টে, যেখানে আমরা কম্প্রিহেন্ড করব বা ভালো করে বুঝব এই প্যাসেজের বা বঙ্গবন্ধুর 7ই মার্চের এই ঐতিহাসিক ভাষণের যেই মর্মার্থ বা অর্থ, বাংলা অর্থ আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তোমরা আবারও এই ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি এবং এর আন্ডার লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি এই অধ্যায়টি দেখে নাও। এখানে বঙ্গবন্ধুর ছবি তোমরা দেখতে পাচ্ছ। যেই ছবিতে দেখা যাচ্ছে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন রেস কোর্স ময়দানে তিনি 7ই মার্চের ভাষণ তিনি দিচ্ছেন। আমরা এখন এই ভাষণটির বাংলা অনুবাদ এখানে আমরা পড়ার চেষ্টা করব। তার একটা কথা বলে নেওয়া দরকার, এই বাংলা অনুবাদটি করেছেন ফখরুল আলম। তোমাদেরকে যে জিনিসটা তোমাদের জানা দরকার, এটা যে মূলত বঙ্গবন্ধুর এই ভাষণটি ছিল বাংলায়। এই ফখরুল ইসলাম একজন বিখ্যাত ট্রান্সলেটর, তিনি এটি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। আমরা এখন বঙ্গবন্ধুর ভাষণের যে ইংলিশ যে ট্রান্সলেশন, সেটার বাংলা অনুবাদটা পড়ার চেষ্টা করব, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই বঙ্গবন্ধুর সেই দরাজ কণ্ঠের আওয়াজ, মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, তিনি সবাইকে সম্বোধন করছেন। এরপরে তার সেই ভাষণের মূল কথাগুলো শুরু হয়ে গেল। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে হাজির হয়েছি, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। অর্থাৎ উইথ এ হার্ট, এমন একটি হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, যেই হৃদয়টি দুঃখ কষ্টে পরিপূর্ণ। এখানে ওভারফ্লো শব্দের অর্থ উপচে পড়া। তার হৃদয়টা এত বেশি দুঃখ কষ্টে পরিপূর্ণ যে মনে হয় দুঃখ কষ্টগুলো তার হৃদয় থেকে উপচে পড়ছে। ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস, আপনারা সব ঘটনা সম্পর্কে সচেতন আছেন, অবগত আছেন। যেই ঘটনাগুলো আর গোয়িং অন, আমাদের সামনে, আমাদের চারপাশে ঘটছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং আপনারা বুঝেন, দেয়ার ইম্পোর্ট। ইম্পোর্ট শব্দের মানে হলো অন্তর্নিহিত গুরুত্ব, ভেতরকার গুরুত্ব। এগুলোর অন্তর্নিহিত গুরুত্বটা কি, আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনারা বোঝেন। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতির সাথে নিজেদেরকে তাল মিলাতে। অ্যান্ড ইয়েট, এরপরও আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাজপথ, রাস্তাঘাটগুলো আর এওয়াশ, ধুয়ে মুছে গেছে, রঞ্জিত হয়েছে, উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি এমন অন্যায় করেছিলাম, আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরে। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা, ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, আমাকে ভোট দিয়েছিল, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল।
We were to sit in the National Assembly. আমাদের জাতীয় সংসদে বসার কথা ছিল. Draft a constitution for ourselves there. এখানে আমাদের নিজেদের জন্য একটা সংবিধান তৈরি করার কথা ছিল. And build our country. এবং আমার দেশকে সুসংগঠিত করার কথা ছিল. The people of this land would thereby. আর এর মাধ্যমেই এই দেশের লোকেরা গেট ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড কালচারাল ফ্রিডম এবং সাংস্কৃতিক মুক্তি পেত. বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এটাই যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আজকে আপনাকে বলতে হচ্ছে, আপনাদের সবাইকে বলতে হচ্ছে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, আমরা 23টি বছর, 23টি দুঃখ ভারাক্রান্ত বছর পার করেছি. বেঙ্গলস হিস্ট্রি অব দোজ ইয়ার্স, এই 23 বছরে বাংলার ইতিহাস হলো এই 23 বছরের বাংলার ইতিহাস হলো ফুল অফ স্টোরিজ অফ টর্চার, অত্যাচারের ইতিহাস, অত্যাচারের গল্প. ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, যে অত্যাচারগুলো আমাদের মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল. অফ ব্লাডশেড, রক্তপাতের ইতিহাস. বাই দেম রিপিটেডলি, সেই শাসক গোষ্ঠীর দ্বারা বারবার. 23 ইয়ার্স অফ এ হিস্ট্রি অফ মেন অ্যান্ড ওমেন ইন অ্যাগনি, এই 23 বছরের ইতিহাস হলো নারী পুরুষ সবার অ্যাগনি, দুঃখ কষ্টের ইতিহাস. দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল, এমন সব মানুষের ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ, যারা বারবার তাদের রাজপথকে করেছে ক্রিমজন রঞ্জিত, উইথ দেয়ার ব্লাড, রক্ত দ্বারা, তাদের রক্ত দ্বারা রঞ্জিত করেছে. উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি ভাষা আন্দোলনে. ইভেন দো, যদিও, উই ওয়ার দ্য ভিক্টর্স ইন দ্য ইলেকশন অফ 1954, 1954 সালের নির্বাচনে আমরা জিতেছিলাম. উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি. ইন 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান সামরিক শাসন জারি করলেন টু এনস্লেভ আস, আমাদেরকে দাস বানাতে, কৃতদাস বানাতে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, এর পরের 10 বছরের জন্য. ইন 1966 সালে ওয়েন উই লঞ্চড দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, যখন আমরা 6 দফা দাবি আন্দোলন শুরু করলাম. আওয়ার বয়েজ ওয়ার শুট ডেড, আমার ছেলেদেরকে গুলি করা হলো অন জুন 7ই জুন. When after the movement of 1969, 1969 সালে গণ অভ্যুত্থানের পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করা হয়. অ্যান্ড ইয়াহিয়া খান এজিউম দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, ইয়াহিয়া খান সরকারের দায়িত্বে আসেন. হি ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা দেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে সংবিধান দিবেন. রিস্টোর ডেমোক্রেসি বা গণতন্ত্র রিস্টোর, পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন গণতন্ত্র. উই লিসেন টু হিম দেন, আমরা তার কথা শুনেছিলাম. এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, এরপরে অনেক কিছুই ঘটে গেছে. অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, নির্বাচনও হয়েছে. আই মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছিলাম. আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম, আমি তার কাছে অনুরোধ করেছিলাম. নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, বাংলা শুধুমাত্র বাংলার মানুষদের পক্ষ থেকেই নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ এ পার্টি, একটা দলের নেতা হিসেবেও আমি তাকে অনুরোধ করেছিলাম. হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যে দলটি পাকিস্তানের একটা সংখ্যাগরিষ্ঠ দল. আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আপনাকে অবশ্যই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হবে অন 15 জানুয়ারি. বাট হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনলেন না. হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টিড, তার পরিবর্তে তিনি মিস্টার ভুট্টো সাহেবের কথা তিনি শুনেছেন. অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, হি স্যাড, তিনি বলেছেন
that the meeting would take place in the first week of March. মার্চের প্রথম সপ্তাহে মিটিং হবে. We said, আমরা বলেছিলাম, fine, ঠিক আছে, we will be taking our seats. আমরা আমাদের আসন গ্রহণ করব in the assembly. then সংসদে আমরা তখন আমাদের আসন গ্রহণ করব. I said, আমি বলেছিলাম, we will carry out our discussions. আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব in the assembly, সংসদেই. I went so far as to say that, আমি এটাও বলেছিলাম যে if anyone came up with an offer that was just, যদি কেউ ন্যায্য কথা বলে, even though we were in the majority, যদিও আমরা সংখ্যায় বেশি, we would agree to that offer, আমরা সেই প্রস্তাবটা মেনে নিব. Mr. Bhutto came here. Mr. Bhutto এখানে এসেছিলেন. He carried out discussion with us. তিনি আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন. He had said that, তিনি বলেছিলেন যে the doors of negotiation had not been shut, আলোচনা দরজা এখনো বন্ধ হয়ে যায়নি. That there would be further negotiation, আরও আলোচনা হতে পারে. I then had talks with other leaders. আমি এরপরে অন্যান্য নেতাদের সাথে কথা বললাম. I said to them, আমি তাদের সাথে বললাম, come and sit down with us, আসুন আমাদের সঙ্গে বসুন. Let's create a constitution for ourselves, চলুন আমরা আমাদের নিজেদের জন্য একটা সংবিধান তৈরি করি. through the discussions, আলোচনার মাধ্যমে. But Mr. Bhutto declared that, কিন্তু মিস্টার ভুট্টো ঘোষণা করলেন, if West Pakistani members came here, যদি পশ্চিম পাকিস্তানের কোনো সদস্য এখানে আসে, the assembly would end up as a slaughterhouse, তাহলে এই সংসদ অধিবেশন একটা কসাইখানা হিসেবে পরিণত হবে. He claimed that, তিনি দাবি করেছিলেন যে whoever came here, যেই এখানে আসুক পশ্চিম পাকিস্তান থেকে, would be slaughtered, তাকে খুন করা হবে. He said that, তিনি বলেছিলেন যে if anyone showed up here, যদি এই দেশে, এই অংশে কাউকে আসতে দেখা যায়, all shops from Peshawar to Karachi, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যত দোকানপাট আছে, would be shut down, সবগুলো বন্ধ করে দেওয়া হবে. I declared that, আমি ঘোষণা করেছিলাম, the assembly would continue to meet, সভা চলতেই থাকবে. but suddenly on the 1st of March, কিন্তু হঠাৎ করে 1 মার্চ, the assembly was shut down, সংসদের সভা বন্ধ করে দেওয়া হলো. Mr. Yahya Khan called the session of the assembly. Mr. Yahya Khan সংসদ অধিবেশন ডাকলেন in his capacity as প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা বলে. and I declared, আমি ঘোষণা দিয়েছিলাম, I would be attending it, আমি সেই অধিবেশনে যোগ দিব. Mr. Bhutto said, Mr. Bhutto বলেছিলেন, he wouldn't be part of it, তিনি এই অধিবেশনের অংশ হতে চান না, হবেন না. 35 members of the assembly came from West Pakistan to take part. পশ্চিম পাকিস্তানের 35 জন সংসদ সদস্য এসেছিলেন to take part in its proceedings, এই সংসদ অধিবেশন চালিয়ে নিতে. but it was dissolved all of a sudden, কিন্তু এই অধিবেশন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো. the blame was put on the people of Bengal, এর জন্য দায় চাপানো হলো বাংলার মানুষের উপরে. the finger was pointed at me, আর এর জন্য দোষী হিসাবে আঙ্গুল তোলা হলো আমার দিকেও. after the assembly session was prorogued, সংসদের সভা স্থগিত হওয়ার পর, মুলতবি হওয়ার পর, the people of this country protested, এই দেশের মানুষেরা প্রতিহত করেছিল, বাধা দিয়েছিল, বিক্ষোভে ফেটে পড়েছিল. I told them, আমি তাদেরকে বলেছিলাম, observe the general strike, তোমরা হরতাল পালন করো. we have called peacefully, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করব. I told them, আমি তাদেরকে বলেছিলাম, shut down all mills and factories, সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ করে দাও. our people responded to my call, আমার আহ্বানে আমার দেশের লোকেরা সাড়া দিয়েছিল. they came to the street spontaneously, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, স্বেচ্ছায় রাস্তায় নেমে এসেছিল. they expressed their firm determination, তারা প্রকাশ করেছিল their
ডিটারমিনেশন, তাদের দৃঢ় সংকল্প টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুল্লি, শান্তিপূর্ণভাবে এই সংগ্রামকে চালিয়ে নেয়ার। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কী পেয়েছি? দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি, যারা আমাদের টাকায় কেনা অস্ত্র আনে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করতে, ফ্রম এক্সটার্নাল ইনিমিজ, বাইরের শত্রু থেকে, আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার, গরিব লোকদের উপরে সেই অস্ত্র এখন ব্যবহার করছে। দ্য রেস্ট, হতভাগা লোকদের উপর ব্যবহার করছে। দ্য ডাউন ট্রোডেন পিপল, পদদলিত লোকদের উপর, নিচু লোকদের উপর, গরিব লোকদের উপর তারা সেগুলো ব্যবহার করছে, অফ দ্য ল্যান্ড, এই দেশের। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তাদের হৃদয়ের দিকে, এই দেশের মানুষের হৃদয়ের দিকে গুলি তাক করে রাখা হয়েছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, পুরো পাকিস্তানে আমাদের সংখ্যা বেশি, আমরা সংখ্যায় বেশি। বাট ওয়েন এভার উই বেঙ্গলিজ হ্যাভ ট্রাইড টু এজিউম পাওয়ার, কিন্তু যখনই আমরা বাঙালিরা ক্ষমতায় আসতে চেয়েছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা সবসময় আমাদেরকে জোর জবরদস্তি করেছে, শক্তি প্রয়োগ করেছে আমাদের উপর। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, মিস্টার ইয়াহিয়া খানের সঙ্গে আমি কথা বলেছি। আই টোল্ড হিম, আমি তাকে বলেছি, মিস্টার ইয়াহিয়া সাহেব, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম অ্যান্ড অবজার্ভ, আসেন দেখে যান। হাউ দ্য পিপল, পুয়ার পিপল অফ মাই কান্ট্রি, আমার দেশের গরিব লোকদেরকে কীভাবে আর বিং মোড ডাউন, গণহত্যা করা হয়েছে, দলে দলে হত্যা করা হয়েছে, উইথ বুলেট দিয়ে। কাম অ্যান্ড সি, আসুন দেখে যান। হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দ্য চিলড্রেন, কীভাবে আমাদের মায়ের কোল খালি করা হয়েছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমাদের লোকদেরকে গণহত্যা চালানো হয়েছে। কাম অ্যান্ড অবজার্ভ, আসুন দেখুন। অ্যান্ড অনলি দেন, ঠিক এরপরেই পাস এ জাজমেন্ট, আপনি বিচার করুন। অন হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে এখানে। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড, তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, দ্যাট আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবল কনফারেন্স on the 10th of March. He has apparently said that I had agreed, তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন যে আমি রাজি হয়েছিলাম একটা গোল টেবিল বৈঠকে যোগ দিতে on the 10th of March, 10ই মার্চ। Didn't I say a long time back, আমি কি অনেকদিন আগে বলিনি, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, আরেকটা গোল টেবিল বৈঠক করার প্রয়োজনটা কি। হু সে এ লং টাইম ব্যাক, হু উইল আই সিট উইথ, আমি কাদের সঙ্গে বসবো। শুড আই সিট উইথ দোজ, আমি কি তাদের সঙ্গে বসবো। হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভ দ্য অ্যাসেম্বলি, তিনি হঠাৎ করে সংসদ অধিবেশন বন্ধ করে দিলেন। উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন, কোনো আলোচনা ছাড়াই। উইথ মি, আমার সঙ্গে। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং ফর 5 hours, 5 ঘন্টা ব্যাপী একটা গোপন মিটিংয়ে অংশ নেওয়ার পর, হি গেভ এ স্পিচ, তিনি একটা ভাষণ দিলেন। ওয়ার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, যেখানে তিনি সমস্ত দায় আমার উপর চাপালেন। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল, তিনি এমনকি বাংলাদেশের মানুষের উপরও দোষ চাপালেন। প্রিয় ছাত্ররা, আমরা এখানে পুরো প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, পুরো প্যাসেজ পড়ার পর যেটা আমরা দেখতে পেয়েছি সেগুলো পুরো প্যাসেজে তিনি স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমাদের, সেই স্বাধীনতা যুদ্ধের একটা পটভূমি আলোচনা করেছেন। কি কি কারণে তিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছেন, স্বাধীনতা যুদ্ধে করতে তিনি বাধ্য হয়েছেন, কীভাবে বাংলাদেশি মানুষরা স্বাধীনতা যুদ্ধ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তো প্রিয় ছাত্ররা, আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের লেকচারের তৃতীয় অংশে, যেখানে আমরা প্র্যাকটিস করব বোর্ডে যেভাবে কোশ্চেন আসে এই প্যাসেজের আলোকে, সেই কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করব। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের লেকচারের এবার পার্ট 3-তে চলে এসেছি। আমরা আগে দুটো পার্টে আলোচনা করেছি। পার্ট 1-এ আলোচনা করেছি
পুরো প্যাসেজের একটা আউটলাইন এবং ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো ছিল, ওয়ার্ড মিনিং গুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। পার্ট 2 তে আমরা পুরো প্যাসেজের বাংলা মিনিং সহ পুরো প্যাসেজটাকে বোঝার চেষ্টা করেছি এবং পার্ট 3 তে এসে আমরা এখন আলোচনা করব এই প্যাসেজের আলোকে বোর্ড পরীক্ষায় তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা জানো বোর্ড পরীক্ষায় তোমাদের এই ইংলিশ ফর টুডে বই থেকে তিনটা প্যাসেজ আসবে, তিনটা প্যাসেজই তোমার ইংলিশ ফর টুডে বই থেকে। এর মধ্যে প্রথম যে প্যাসেজটি আসবে সেই প্যাসেজ অনুযায়ী থাকবে হলো মাল্টিপল চয়েস এবং কোশ্চেন আনসার, যেটা তোমরা ক্লাস 10এও যেগুলো পড়ে এসেছো সেগুলো সম্পর্কে তোমরা জানো। আর এখানে মাল্টিপল চয়েস এবং কোশ্চেন আনসার নিয়ে একটু কিছু কথা বলা দরকার। মাল্টিপল চয়েস এর আনসার করতে গেলে অবশ্যই তোমাদের ভোকাবুলারি সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে, কারণ ভোকাবুলারি মাল্টিপল চয়েসের বেশিরভাগ কোশ্চেনই থাকে ভোকাবুলারি বেসড, যেমন সিনোনিম এবং অ্যান্টোনিম টাইপের। এরপরে এর বাইরেও কিছু কোশ্চেন থাকে যেগুলো বিভিন্ন ইনফরমেটিভ যে কোশ্চেন সেগুলো থাকে, ইনফরমেশন অনুযায়ী থাকে। সো পুরো প্যাসেজটা তোমাকে ভালো করে পড়তে হবে, ইনফরমেশনগুলো খুঁটিনাটি সব জানতে হবে এবং সিনোনিম অ্যান্টোনিম ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ওভারঅল অনেক প্র্যাকটিস থাকতে হবে, তাহলে কেবল তুমি এই মাল্টিপল চয়েসে 5-এ 5 পেতে পারো। তোমাদের এসএসসির তুলনায় অবশ্যই মাল্টিপল চয়েসটা এখানে একটু বেশি কঠিন, যেহেতু তোমার এখানে এসএসসিতে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমাস যে কোশ্চেনগুলো বেশি হয়, সেজন্য তোমাদের ভোকাবুলারির দিকেই সবচেয়ে বেশি নজর দিতে হবে এবং বেশি প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন আনসারের ক্ষেত্রে তোমাদের প্যাসেজটা ভালো করে বোঝাটা খুব জরুরি, কারণ কোশ্চেন আনসার যে কোশ্চেনগুলো থাকে এর মধ্যে বেশিরভাগ কোশ্চেনই থাকে ডব্লিউএস টাইপের কোশ্চেন। আর তোমরা জানো ডব্লিউএস টাইপের কোশ্চেনে পুরো আনসার লিখতে হয়, আর পুরো আনসার লিখতে গেলে অনেক ইনফরমেশন জানা থাকতে হবে, কারেক্ট ইনফরমেশন জানা থাকতে হবে এবং সেই ইনফরমেশনগুলো অবশ্যই তোমার প্যাসেজের আলোকে হতে হবে। কারণ তোমার যদি প্যাসেজের বাইরে বা কোনো ভুল ইনফরমেশন থাকে আনসারের মধ্যে, তাহলে তোমার আনসারটি ইনকারেক্ট হবে। তাহলে চলো প্রিয় ছাত্ররা, আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেশনে চলে যাই। আমি আজকে তোমাদের প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করাবো বা তোমাদের দেখাবো যে কিভাবে মাল্টিপল চয়েস আনসার করতে হয় এবং কিভাবে কোশ্চেন আনসার করতে হয়। ওকে, তাহলে চলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 1-এ প্রথম প্যাসেজ অনুযায়ী কোশ্চেন নাম্বার 1-এ কোশ্চেন এ, কোশ্চেন বি। কোশ্চেন এতে থাকে মাল্টিপল চয়েস আর কোশ্চেন বি তে থাকে তোমার কোশ্চেন আনসার। তো প্রথমে আমরা দেখি কোশ্চেন এর যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা কিভাবে থাকবে। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে কি বিকল্প, মানে যে 4টা অপশন দেওয়া থাকবে সেই 4টা অপশন, কখনো 5টা অপশনও থাকতে পারে। সেখানে অনেক সময় 5টা অপশন এমন থাকে যে অল অফ দ্য এবাভ বা নান অফ দ্য এবাভ এরকম থাকে। তখন তোমাদেরকে অবশ্যই যে সবগুলো 4টা অপশন থাকবে সেই 4টা অপশনের মানে ইনফরমেশনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি সবগুলো ঠিক হয় তাহলে 5 নাম্বার যে অল অফ দ্য অ্যাবাভ যদি থাকে সেটা উত্তর করতে হবে অল অফ দ্য অ্যাবাভ ই নাম্বারে। আর যদি নান অফ দ্য অ্যাবাভ থাকে তাহলে সেভাবে আনসারটা করতে হবে। তো আমরা এখানে প্রথম কোশ্চেনটা দেখি। 1 নাম্বার কোশ্চেনটা, when was the 6-point movement launched? মানে হলো কখন 6 দফা দাবি আন্দোলন হয়েছিল। আমরা প্যাসেজটা পড়ে আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি 6 দফা দাবি আন্দোলন হয়েছিল 1966 সালে। তাহলে এখানে 1965, 1967, 1968 আনসারগুলো ইনকারেক্ট এবং কারেক্ট হলো 1966। সো এটা তো আমরা লিখে দিব উত্তরটা কিভাবে লিখতে হবে। তোমরা প্রায়ই তোমাদের খাতা দেখলে যে কি উত্তরটা লিখতে হবে, হ্যাঁ প্রথমে শুরু করতে হবে উত্তরটা, সেই জন্য প্রায় তোমাদের ভুল পাওয়া যায়। আমি মোটামুটি তোমাদের যেটা কারেক্ট স্টাইল লেখার সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখানে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1A, যেহেতু আমাদের 1 এর A লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1A। এখানে আমরা যেহেতু উত্তরে লিখবো, কোয়েশ্চেন নাম্বারটা প্রথম লিখবো 1, এবং যেহেতু আমাদের উত্তরটা হলো বি সেটা আমরা বি নাম্বার লিখবো এবং বি অপশনে বা যে অপশনে যে আনসারটা পুরো যে ওয়ার্ড বা ফ্রেজটা থাকবে বা সেন্টেন্সটা থাকবে যাই থাকবে পুরোটা একসঙ্গে তুলে দিতে হবে।
তাহলে এখানে আমরা 1996 হলো আমাদের आंसर, এটাও তুলে দিতে হবে। অনেক সময় তোমাদের খাতার মধ্যে এমনটা পাওয়া যায় যে তোমরা শুধুমাত্র নাম্বারটাই লেখো, যেমন 1B একটু লিখে মনে করো হয়তো आंसरটা কারেক্ট হয়েছে। আসলে এরকম লিখলে নাম্বার পাওয়া যাবে না, তোমাদের পুরো आंसरটাই লিখতে হবে, যে ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স হোয়াটএভার যাই থাকবে পুরোটাই লিখতে হবে একসঙ্গে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নাম্বার বি তে থাকবে আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে 5টা কোশ্চেন থাকবে 5 মার্কসের, 10 মার্কসের। 5টা কোশ্চেন থাকবে 10 মার্কস। এখানে তোমার কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে সাধারণত ডব্লিউএস টাইপের কোশ্চেন। আর ডব্লিউএস কোশ্চেন টাইপের কোশ্চেনে ফুল আনসার লিখতে হয়। অনেক সময় এক কোশ্চেনে 2টা পার্টও থাকতে পারে, যেমন এখানে আছে হু ইজ দ্য স্পিকার এন্ড হোয়াট ব্রিফড হিম। 2টা পার্ট এখানে, হু ইজ দ্য স্পিকার এন্ড হোয়াট ব্রিফড হিম। অনেক সময় একটা পার্টই থাকে, অনেক সময় ডব্লিউএস এর বাইরেও থাকতে পারে ইনফরমেটিভ কোশ্চেন, সেখানে ইনফরমেশন দিয়ে আনসার লিখতে হবে। আবার এগ্রি অর ডিসএগ্রি কোশ্চেন থাকতে পারে, যেমন কোশ্চেন থাকে ডু ইউ এগ্রি উইথ দিস, এরকম থাকতে পারে। তো সেখানে আনসারটা লিখতে গেলে যদি তুমি এগ্রি করো তাহলে লিখতে হবে ইয়েস আই এগ্রি, এবং এর সাথে তোমার তুমি যে এগ্রি কি কারণে সেটার মানে এক্সপ্লেনেশনটা দিতে হবে 1-2 লাইনে। আর যদি তুমি ডিসএগ্রি করো বা তুমি এগ্রি না থাকো তাহলে নো আই ডোন্ট এগ্রি, এবং তুমি কেন এগ্রি না সেটাও এক্সপ্লেইন করে বুঝিয়ে দিতে হবে। তবে নরমালি প্যাসেজ যে জিনিসটাকে ইন্ডিকেট করে, প্যাসেজ পড়ে যেটা বোঝা যায় যে এগ্রি করাটা, এগ্রি প্যাসেজ কি এগ্রির মেসেজ দিচ্ছে না ডিসএগ্রির মেসেজ দিচ্ছে। যদি প্যাসেজ এগ্রির মেসেজ দেয় তাহলে এগ্রি আনসারটাই করাটাই বেশি ভালো। আবার তোমার ডিসএগ্রির আনসার দিলে ডিসএগ্রির আনসারটাই করা বেশি ভালো। এক কথায় প্যাসেজের বেসড আনসার করাটাই বেশি যুক্তিসঙ্গত, বেশি ভালো, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। তাহলে আমরা এখানে দেখি যে কোশ্চেনটা কি আছে, হু ইজ দ্য স্পিকার এন্ড হোয়াট ব্রিফড হিম। মানে হলো এই যে পুরো প্যাসেজটা আমরা পড়লাম বা প্যাসেজের প্রথম পার্টটা আমরা পড়লাম, মাই ব্রাদার্স আই স্ট্যান্ড থেকে শুরু করে দ্য বেঙ্গলি পিপল, পুরোটা আমরা জানি, পুরো লেসনটাই আমাদের দি আনফরগেটেবল হিস্ট্রি আন্ডারে পুরো লেসনটাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের আমরা জেনেছি। এর মধ্যে সেখান থেকে যে অংশটা আমরা পড়েছি আজকে লেকচার 1-এ, পার্ট 1 যে অংশটা পড়েছি, সেখানে আমরা প্যাসেজটা পড়ে আমরা ভালোভাবে জানতে পেরেছি যে হু ইজ স্পিকার। পুরো এই স্পিচের স্পিকার কে? অবশ্যই অফকোর্স আমরা লিখবো দ্য স্পিকার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে অবশ্যই তোমাকে আনসারটা সাজাইতে হবে কোশ্চেন অনুযায়ী, এবং কোশ্চেনের টেন্স দেখতে হবে। এখানে প্রেজেন্ট টেন্সে কোশ্চেনটা আছে, জন্য আমরা আনসার করেছি প্রেজেন্ট টেন্সে। আর কোশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে আনসারটা প্রেজেন্ট টেন্সে হবে। কোশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আনসারটা তোমাকে পাস্ট টেন্সে করতে হবে। এগুলো খেয়াল রাখতে হবে, যদি এগুলো ভুল হয়ে যায় একবারে পুরো কোশ্চেনটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, এখানে আরেকটা কথা বলা খুব জরুরি। তোমার কোশ্চেন আনসার অনেক সময় তোমাদের দেখা যায় তোমরা কোশ্চেন মোটামুটি কিছুটা বুঝতে পারো যে প্যাসেজে এই কয়েকটা লাইনে আনসারটা থাকতে পারে, সেই ধারণা থেকে প্যাসেজের ওই পুরো অংশটাই তোমরা কপি পেস্ট করে খাতায় লিখে দাও, যেটা আসলে টোটালি এটা অকওয়ার্ড ম্যাটার। তো সেটা আসলে করা ঠিক না, কারণ এরকম করলে নাম্বার পাওয়া যাবে না, বা একেবারেই ভেরি পুয়ার মার্কস বা মার্কসফুল মার্কস পেতে পারো। আচ্ছা, তো যা করতে হবে, যা করলে তোমরা ফুল মার্কস পেতে পারো, সেটা হলো তোমরা তোমাদের নিজস্ব সেন্টেন্স স্টাইলে, কোশ্চেন অনুযায়ী কোশ্চেনের সেন্টেন্স স্টাইলে প্যাসেজ থেকে নিয়েই কোশ্চেনের অনুযায়ী তোমাদের নিজস্ব সেন্টেন্স স্টাইলে উত্তরটা করলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। তাহলে আমরা দেখি এখানে কোশ্চেনটা ছিল হু ইজ দ্য স্পিকার, বক্তা কে ছিলেন? তাহলে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার। এর সাথে তুমি আরো অ্যাড করতে পারো, এভাবে লিখতে পারো দ্য স্পিকার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাউন্ডার অফ বেঙ্গলি নেশন, অথবা দ্য ফাদার অফ বেঙ্গলি নেশন। একটু অ্যাড করতে পারো, কোনো সমস্যা, খুব বেশি অ্যাড করা যাবে না, কিন্তু কোশ্চেনটা 1 মার্কসের বলতে 2 মার্কসের কোশ্চেন, এখানে হাফ, এখানে 1, এখানে 1 করে 2টা কোশ্চেনে। সো খুব বেশি লেখার সময় নেই, তোমার সুযোগও নেই। আর সেকেন্ড যে পার্টটা আছে আমাদের কোশ্চেনের, হোয়াট ব্রিফড হিম, মানে কোন জিনিসটা তাকে কষ্ট দিয়েছে। আমরা প্যাসেজটা পড়ে দেখেছি, প্যাসেজের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারের 23 বছর ধরে যে অন্যায় অত্যাচার তারা করেছে, সেই অন্যায় অত্যাচারের যে আমাদের ট্র্যাজিক কন্ডিশন হয়েছিল, দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমাদের এই বাংলাদেশ অংশে, পূর্ব পাকিস্তান অংশে,
সেই বিষয়গুলোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কষ্ট দিয়েছে। আমরা সেই জিনিসটাই এখানে লেখার চেষ্টা করবো ইন ব্রিফ। যেমন হিজ হার্ট, আমরা প্যাসেজ যেভাবে পড়েছি সেভাবে একটু সাজিয়ে লিখলাম। হিজ হার্ট ওয়াজ ওভারফ্লোয়িং with grief due to the tragic incidents of 23 years by the Pakistani rulers. মানে পাকিস্তানি রুলারদের 23 বছর ধরে যে অন্যায় অত্যাচার বা তারা যেই কি বলে দুঃখজনক অবস্থা তৈরি করেছে আমাদের এই অঞ্চলে, সেই অবস্থাটাই দুঃখজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হার্ট ওভারফ্লো হচ্ছে কষ্টের দ্বারা। এইভাবেই তোমাদের কোশ্চেনটা সাজিয়ে লিখতে হবে। যে কোশ্চেনে যতটুকু রিকোয়ার করে আনসার ঠিক ততটুকুই লিখতে হবে, খুব বেশি লেখার প্রয়োজন নেই, আবার কম লিখলেও হবে না। তো যেই কোশ্চেনটা যতটুকু তোমার রিকোয়ার করে লেখার ততটুকুই লিখতে হবে এবং টু দা পয়েন্ট লিখতে হবে। প্যাসেজ পড়ে ভালো করে ইনফরমেশন নিয়ে তোমার নিজস্ব সেন্টেন্স স্টাইলে, প্যাসেজ থেকে ওয়ার্ড ইউজ করে তোমার নিজস্ব সেন্টেন্স স্টাইলে তুমি উত্তরটা কোশ্চেন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। Well, my dear students, this is all today. I think we will see again in the next class, inshallah. Till then, be happy, be safe, be sound, be healthy. Allah Hafiz.